প্রথম আসেন আপনি যে রায়টা দিল, সেই রায়টা কিন্তু মেয়াদ উত্তীর্ণ জাজমেন্ট হয়ে গেছে। মেয়রের রায়ের কথা Right. বলছেন। কারণ রায় দেওয়ার পর যখন আপনি আসলেন গেজেট নোটিফিকেশন নিয়ে আসতে আসতে 14-15 দিন টাইম ছিল, আপনি তাল বাহানা বলেন আর যাই বলেন না কেন, ওটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আপনি বসতে পারলে কয়দিন থাকতেন সেটা ভিন্ন প্রশ্ন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা বাই ইলেকশন কিন্তু জানি। বাই ইলেকশন বলতে একজন সংসদ সদস্য 5 বছরের জন্য নির্বাচিত হয়। মাঝখানে যদি কেউ মারা যায় বা পদত্যাগ করেন 3 বছরের মাথায়, পরবর্তী যিনি নির্বাচিত হন উনি কিন্তু 2 বছর থাকবেন। সুতরাং আপনার টাইম এক্সপায়ার হয়ে গেছে, নো ওয়ে, আপনার কোনো টাইম নেই, আপনি তো 5 বছর থাকতে পারবেন না। কাজেই এটা মেয়াদ উত্তীর্ণ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এখানে একটা কনস্পিরেসি দেখি আমি। কারণ আপনি একটা প্রজ্ঞাপন জারি করে সমস্ত সিটি কর্পোরেশন, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানদেরকে অপসারিত করে দিলেন। সেখানে বলা হয়েছে আবার ওই গেজেটের ভিতরে যে বিশেষ পরিস্থিতিতে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে, এবং এলাকায় কিন্তু উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব বা ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব ইউএনও পালন করছে বা টিএনও পালন বর্তমানে। করতেছে। সেক্ষেত্রে আপনি চিটাগাংয়ে যখন রায় হয়ে গেল, তারপরে গেজেট নোটিফিকেশন দিল নির্বাচন কমিশন, তাহলে বাতিল করলো স্থানীয় সরকারের প্রজ্ঞাপন আর বসাইলো নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন। ওই প্রজ্ঞাপনের অবস্থা কি তাইলে? আগের প্রজ্ঞাপনের অবস্থাটা কি? তাকে ওইটা তো বাতিল হয় নাই, ওইটা বাতিল হয় নাই। সুতরাং এইটা সুমতো যাওয়া উচিত ছিল সরকারের পক্ষ থেকে, যে এইভাবে প্রজ্ঞাপনগুলো এক্সিস্টিং, সুতরাং এটার সলিউশন তোমরা দাও, ভেরি সিম্পল। তারপর যদি আমি বলি, আপনাদের নর্মাল নিয়মে ধরেন এটা একটা মেয়াদ উত্তীর্ণ জাজমেন্ট, থেমে যাওয়া উচিত ছিল, টু কিপ ইউর গুডউইল ইনট্যাক্ট। ইউ আর ভেরি মাচ রেসপেক্টেড বাই দ্য পিপল অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। আমি ইশাকের কথা বলি, আমি পার্সোনালি তাকে চিনি, সে আমাকে খুব সম্মানও করে। সেক্ষেত্রে এটা আমার কাছে মনে হয় সে নিজে এতটা করে নাই, তারেও মোটিভেটেড করছে, আমার ব্যক্তিগত ধারণা। 3 নম্বর আসেন, আজকে যে সিটি কর্পোরেশন কোনো রাইটই নাই, আপনি মাঠে নামতেই পারবেন না যে আমি নির্বাচিত মেয়র চাই। হু আর ইউ? যখন যে গভর্নমেন্ট থাকবে, ইউ মাস্ট শো ইউর লয়ালিটি টু দ্য গভর্নমেন্ট, হোয়াট এভার দ্য ফর্ম ইজ। গভর্নমেন্ট কি বলে বাতিল কিংবা গভর্নমেন্ট অবৈধ, সেই প্রশ্ন তুমি প্রজাতন্ত্রের কর্মচারীর কোনো রাইটই নাই ইন এনি ফর্ম, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, সিটি কর্পোরেশন যারা আন্দোলনে নামছে অফিস থেকে, ইউ গো অ্যান্ড চেক, জাস্ট 100% আসতেছে না, 30% হইলো ভিতরে বসে আছে কিংবা বাসায় বসে রয়েছে। দিস 30% হইল দলবিহীন জনগণ, আর এই বাকি 70 দলযুক্ত জনগণ। জনগণের সংজ্ঞা দলযুক্ত কর্মকর্তা কর্মচারী, ওই তো জনগণ, আপনি যে ওরাও তো জনগণ, তাদের দলযুক্ত কর্মকর্তা কর্মচারী। তো পরিষ্কার, দেয়ার ইজ নো কোয়েশ্চন অফ কোঅপারেশন উইথ দিস গভর্নমেন্ট। আপনি সকাল বিকাল বলছেন যে গভর্নমেন্টে আমরা কোঅপারেট করি, আপনার নেতারা বাসায় বসে বললেই তো হয়। তার কাছে তোমরা এই আন্দোলনগুলো কেন করছো? নির্বাচন দিয়ে চলে যাবে, বাকিদের আমরা দেখব। 2 নম্বর আসেন, এই যে দাবি দেওয়া 200 রকমের আন্দোলন হয়েছে এ পর্যন্ত, 5ই আগস্টের পরে। এই প্রবলেম তো 5ই আগস্টে ক্রিয়েট হয় নাই, বিগত 16 বছরের। আমি তার পিছনে গেলাম না, তো 16 বছরেরটা এখন বিস্ফোরণ ঘটলো কেন? এখন বিস্ফোরণ ঘটলো কেন? ইন্টারন্যাশনালি প্ল্যান, এবং এর পিছনে দিছে তেল, মানে কি বলে এটা, গতিশীল করার জন্য। কেন করছে? আমরা শুনতেছি সমস্ত রাজনৈতিক দল কিন্তু এই সরকারকে কোঅপারেট করতেছে। হ্যাঁ, আমি শুনছি, আমি দেখি নাই, দেখতে হলে তো আমার অ্যাকশন দেখতে হয়। 1 নম্বর, সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে বসাইছে এই পর্যন্ত আমি দেখছি, কিন্তু তারপরে আজও কোঅপারেট করতেছে। তাদের দাবি, মাঠে আর্মি আছে, ভীষণ কোঅপারেট করতেছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার। আমার বৈধ অস্ত্র জমা নিছে, অবৈধ অস্ত্র উদ্ধার হয় নাই, ভীষণ কাজ করতেছে মাঠে। এইবার আসেন উল্টা দিকটায়, বিগত 12 বছর
সবাই তো ওই সরকারের বিরোধিতা করছে। আগের সরকারে বলে তো, সবাই কথায় কথায় বলে আমরা এটা করছি সেইটা করছি আন্দোলন। তো যার বিরোধিতা করলে সে থাকলো 15 বৎসর, আর যাকে জান দিয়ে সহায়তা করতেছো সে দিশেহারা হয়ে যাচ্ছে কেন? এত টালমাটাল সিচুয়েশনকে পড়তেছে, পরিষ্কার কোনো সহযোগিতা নাই। ইট ইজ এ টেক্সট টু দ্য পিপল। তাহলে আপনি বলেন, আমরা এই দেশে মার্শাল ল অনেক দেখছি, আমি তো দেখি নাই মাটি থর থর করে কাঁপছে ইভেন 1/11-এ। আর আপনি এখন বাজারে মিলিটারি আছে উইথ মেজিস্ট্রেসি পাওয়ার, আপনি অস্ত্র উদ্ধার হচ্ছে না, আর আমার বৈধ অস্ত্র আপনি অফিসিয়ালি জমা নিয়ে নিলেন। সো দিস ইজ নট কোঅপারেশন, ইট ইজ জাস্ট একটা ব্লেম যে তারা ইয়ে করতেছে। দিস ইজ মাই সিম্পল। তারপর এবার আসেন, উনি আরো কতগুলো কথা বলছেন লেটেস্ট। উনি বলছেন বিচার কার্যে হস্তক্ষেপ চলছে, স্বাভাবিক কার্যক্রম করতে পারছেন না, সক্রিয়ভাবেও কাজ করতে পারছেন, মানে আমার যা ইচ্ছা আমি পারতেছি না। রাজনৈতিক উপদেষ্টা, দলগুলো সহযোগিতা করছে বহু না। উপদেষ্টা সে নিয়োগ দেয় নাই, ভিকটিম অফ দ্য সিচুয়েশন, তাকে মানতে হয়েছে। এই যে আসিফ নজরুল সাহেব একটা ভদ্রলোক, তার তো উচিত ছিল এটা আইনি প্রবলেম সমস্যা সমাধান করা, যে এইখানে তো 2টা প্রজ্ঞাপন জারি করা আছে, তুমি যে এই জাজমেন্টটা দিলা ফাইন ওকে, এটা এটা ক্লিয়ার করো, একটা ইন্টারপ্রিটেশন দাও। যেমনি ভাবে 106-এর ইন্টারপ্রিটেশন এই গভর্নমেন্ট আসছে, এটা যায় নাই। তারপর আসেন, আপনি বললেন ফাইনালি গিয়ে এটা টার্ন নিল কোথায়? 2 জন উপদেষ্টা এবং খলিলুর রহমানের পদত্যাগ করতে হবে। খলিলুর রহমান, আচ্ছা খলিলুর রহমানের পদত্যাগের বিষয় কেন আসলো? আচ্ছা ওই 2 জনের বিষয়ে আমি বললাম না তর্কের খাতিরে, ঠিক আছে তারা টু সাম এক্সটেন্ট ছাত্রদের সাথে ইনভলভ, ভালো কথা, বাদ দিলাম। খলিলুর রহমানেরটা আসছে কেন? ইট ইজ পিওর মানে একটা ডিজাইনের উপরে কাজটা চলছে। হু ইজ খলিলুর রহমান, সেটা আপনাকে আগে বুঝতে হবে। খলিলুর রহমান হলো প্রধান নিরাপত্তা উপদেষ্টা। হ্যাঁ, অল গোয়েন্দা, বাংলাদেশের যত পদের গোয়েন্দা আছে সবাই আনসারেবল হয়েছে খলিলুর রহমান কাছে। এবং বস্তুত সে ইনডাইরেক্টলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা পালন করতেছে, ইনডাইরেক্টলি। আগে ছিল আমার গোয়েন্দারা সব বিচ্ছিন্ন। আপনি যদি গোয়েন্দা নিয়ে কথা বলতে হইতেন, আপনাকে কথা বলতে হইতো এনএসআই, ডিজিএফআই, তো সিআইডি, তো এসবি, তো র্যাবের গোয়েন্দা, সবার সাথে। আর আপনি এখন যদি কথা বলেন, আপনি খলিলুর রহমানের সাথে কথা বলে আপনি সব করেন, বিকজ সে বস। এখন আসেন প্রবলেমটা কোথায়? বাংলাদেশ নিয়ে বহু ধরনের কারসাজি অতীতে চলে আসছে। কোনো একটা ঘটনা ঘটলেই সেটা মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় এমনভাবে উপস্থাপন করা হয়েছে এটা আন্তর্জাতিক মহল পর্যন্ত রিচ করছে, যেখানে আমরা পিছিয়ে ছিলাম। বাট খলিলুর রহমান ইজ এ পার্সন হু হ্যাজ দ্য অ্যাবিলিটি টু ব্যালেন্স ইট। ওই লেভেলে যেখানে 5টা পৃথিবীতে পাওয়ার আছে ভেটো পাওয়ারের, রাশিয়া, আমেরিকা, চীন, ফ্রান্স, ইংল্যান্ড, সেইখানে ব্যালেন্স করার ক্ষমতা এই খলিলুর রহমান আছে। এটা যাদের জন্য গাত্রদাহ, তাদের ইন্ধনে একটা অযৌক্তিক দাবি নিয়ে গেছে। নাহলে সিটি কর্পোরেশনের ইস্যু, তাতে খলিলুর রহমান বিদায় দিব কেন আমি? সে তো নির্বাচনও করবে না, কিছুই করবে না। আপনাকে বুঝতে হবে যে আমরা কোথায় আছি। এবং ইউনূস সাহেবকে আই এম টেলিং ইউ অ্যাগেইন, কোনো কোঅপারেশন করতেছে না। কারণ 12 বছর যাদের বিরুদ্ধে নন কোঅপারেট করছি তারা 15 বছর ক্ষমতায় ছিল, আর সবাই যাকে কোঅপারেট করতেছে সে কিছুই করতে পারতেছে না। কারা কোঅপারেট? রাজনৈতিক দলগুলো কোঅপারেট করছে না, নাকি সরকারি কর্মচারীরা করছে? রাজনৈতিক দল, এইবার আসেন। বেসিক্যালি বাংলাদেশে আন্দোলন কোনো রাজনৈতিক দল কিছুই করতে পারে নাই, হাসিনার মতো মহিলাও পারে নাই। বাট প্রশাসন যখন নেমে আসছে, আপনি যদি এরশাদের আন্দোলন ধরেন, সব শেষে যখন আর্মি বলছে নুরুদ্দিন সাহেব সরি স্যার আমরা আর পারবো না, তখন তিনি পদত্যাগ করছেন। খালেদা জিয়া 96-তে যখন মহিউদ্দিন খান আলমগীর সাহেব তার আমলাদেরকে নিয়ে হানিফ সাহেবের জনতার মঞ্চে এসে বলল, তখন খালেদা জিয়া রিজাইন করছে, এর আগ পর্যন্ত করেন নাই। তারপর আসেন এই 24, আমাদের দেখা এক্সপেরিয়েন্স, প্রশাসন বাধ্য হয়ে তাদের পক্ষে নামছে, ছাত্রের বাধ্য হয়ে, দয়া দাক্ষিণ্য দেখায় নয়। যখন প্রশাসন রিভোল্ট করছে তখনই তার পদত্যাগ করতে হয়েছে। সুতরাং বাংলাদেশে আমলা ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর, নাম্বার 1। এখন ইউনূস সরকার কেন বেকায়দায়? শেখ হাসিনা ছিল বাংলাদেশ 17 লক্ষ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর প্রধানমন্ত্রী, আর ইউনূস সরকার হল জনগণের প্রধানমন্ত্রী। সো হি ইজ নন কোঅপারেটেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন।
ভেরি সিম্পল। আপনি যখন জনগণের পক্ষে থাকবেন, প্রশাসন চাকর হয়ে যাবে। আর আপনি যখন চাকরে মনিব বানায় ফেলবেন, যেটা শেখ হাসিনা করছে, গুলি মারছে, এইটা করছে, সেইটা করছে, একেবারে পরিষ্কার। সংবিধানের 106 অনুচ্ছেদ মোতাবেক তারা সরকার। এক, দুই, তারা অন্তর্বর্তীকালীন সরকার। রবিউল ভাই বলছে অন্তর্বর্তী মানে পরবর্তী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, রবিউল ভাই বলছে তার মেয়াদ ঠিক করবে কে? বলছে ঠিক করার তারা কেউ না, সংবিধান। সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারই নাই। আর যদি সংবিধানের নিয়ম মানি 5 বছর, যদি সংবিধানের নিয়ম মানি তাহলে 5 বছর। আমার মেয়াদ তো সংবিধানে তো 3 মাস মেয়াদ নাই। এই সরকারের মেয়াদ এই সরকারই নির্ধারণ করবে, এবং যার জন্য সে বলছে যে জুন ইয়ের মধ্যে চলে যাবে সে। আপনি নিশ্চিত থাকতে পারেন, আমি খুব চ্যালেঞ্জ করে বলছি এটা, সে জুন 30-এর আগেই চলে যেতে পারে, কোনো সন্দেহ নাই। এখন আছেন এত কিছু পর নির্বাচনের ডেটটা চায় কেন? বিকজ তারা সবাই বিশ্বাস করে ইউনূস সাহেব ইজ এ ম্যান অফ কমিটমেন্ট। অর্থাৎ সে যদি একটা ডেট দিয়ে ফেলায় ফেব্রুয়ারিতে, ফর এক্সাম্পল জানুয়ারিতে, তাহলে ওটা ফলো করবি, 1 নম্বর। 2 নম্বর, একটা নির্বাচনও নিশ্চিত হয়। এরা যত কথাই বলুক রাজনীতিবিদরা, ইউনূস সাহেবকে আস্থা তাদের আছে, ম্যান অফ কমিটমেন্ট। কারণ পৃথিবী তারা যে সম্মান, সে একচুল ঘাটতি করবে না। বরং সে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর অনেক অপদস্থ হচ্ছে আমাদেরকে দিয়ে। যাই হোক, এইবার আসলে তারিখটা কেন চায়? তাহলে একটা নির্বাচন নিশ্চিত হয়। ইউনূস সাহেব নির্বাচন না দিয়েও যেতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। কেন? উনি যদি বলেন যে আমি যে সংস্কার করতে চাইছিলাম, সেই সংস্কারের মত যা করার দরকার আমি কিছুই করতে পারি নাই, আমার এখতিয়ার বহির্ভূত মানুষের আপত্তি করছে, এই হস্তক্ষেপ ওই হস্তক্ষেপ, আমি পারি নাই, আমি নির্বাচন না দিয়েই চল, কারো কিছু করার নাই। কারণ সে বলছে আমি এটা সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার দিব, এটা কিন্তু উনি বলছেন। সেই অর্থে আমি বলতেছি, সুতরাং ইউনূস সাহেব যদি এটা বলে এবং ফাইনালি যেতে চায়, আজকে যারা স্টেক হোল্ডার ইলেকশন করলেই ক্ষমতায় যাবে, তারা কিন্তু কঠিন জায়গায় চলে যাবে। কেন? ইউনূস সাহেব চলে গেলে থার্ড পার্টি উইল টেক ওভার, হোয়াট এভার দ্য ওয়ে ইজ, এবং তখন আবার অনিশ্চিত হয়ে যাবে নির্বাচন। সেই কারণে বলছি, এই যারা স্টেক হোল্ডার দ্বারাই নির্বাচন জিতবে, তাদের নৈতিক দায়িত্ব যে কোনোভাবে ইউনূস সাহেবকে কোঅপারেট করে সংস্কার করতে দিয়ে নির্বাচন নেওয়া, নাম্বার 1। নাম্বার 2, সংস্কার খুব সহজে করা যায়, দলীয় গঠনতন্ত্রেই যদি সংশোধন করে ফেলায়, সংবিধানে তো সংশোধন লাগে না।